জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করলেন তারেক রহমান। খোঁজ নিলেন পরিবারের সদস্যদের। কিছুক্ষণ পর রংপুরে অংশ নেবেন নির্বাচনী জনসভায়। সবার মর্যাদা সমুন্নত রেখে দেশ গড়তে চায় বিএনপি। আমরা সকলে মিলে একটা বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যে বাংলাদেশে কম বেশি প্রত্যেকটা মানুষের একটা মর্যাদা তৈরি হবে, আত্মমর্যাদা নিয়ে প্রত্যেক বেঁচে থাকতে পারবে, সেরকম একটা বাংলাদেশ গড়তে আমরা চেষ্টা করি। রাজনীতি করার সুযোগ করে দেয়া জুলাই যোদ্ধাদের অস্বীকার করছে একটি দল। অভিযোগ জামাত আমিরের। যাদের কারণে অনেকের দেশে ফিরে আসা, যাদের কারণে দেশ শাসনের কেউ কেউ কারো স্বপ্ন দেখা, তারা তাদেরকে অস্বীকার করছেন। লজ্জা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নগরে-গঞ্জে প্রচারণার ব্যস্ততা, ছুটির দিনে জমজমাট গণসংযোগ। প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারের দ্বারে দ্বারে প্রার্থীরা। ভোটের পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। 16 বছরে ভোটার, নারীদের আলাদা বাস, বাড়ি ভাড়া নীতিমালা সহ 36 দফা ইশতেহার এনসিপির। 11 দলের মতাদর্শে ভিন্নতা থাকলেও অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নের প্রতিশ্রুতি। সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত্র, ধরা পড়ছে না চালানের বড় অংশ। উদ্ধার হয়নি লুট হওয়া সব অস্ত্র। ভোটে বিশৃঙ্খলা শঙ্কা বিশ্লেষকের, অভিযানের দাবি পুলিশের। সীমান্তে আবারও কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের। জয়পুরহাটের ঘোনাপাড়ায় ফের উত্তেজনা, বিজিবির বাধায় বন্ধ হলো কাজ। দুই বাহিনীর পতাকা বৈঠক। এবং রমজানের 3 সপ্তাহ বাকি থাকতেই চড়া মাছ মাংসের বাজার। ঊর্ধ্বমুখী চালের দরও, সবজির দাম কমার দাবি ব্যবসায়ীদের। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন তিনি। পীরগঞ্জ থেকে রংপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় আসছেন তারেক রহমান। এরই মধ্যে সভাস্থলে ঢল নেমেছে কর্মী সমর্থক ও সাধারণ মানুষের। রংপুর সফরের শুরুতেই পীরগঞ্জে ছুটে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন। পরে বাড়ির উঠানে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। কথা বলে খুব ভালোই লাগলো, আনন্দই পেলাম। এরকম সাধারণ মানুষের বাড়ির যে এরকম একটা লোক আছে, এটা গর্বিত ব্যাপার। পীরগঞ্জ থেকে রংপুরে নির্বাচনী জনসভার উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারম্যান। দুপুর থেকে ঈদগাহ মাঠে জড়ো হন কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উপস্থিতি। বিকেলে জনসভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঞ্চে বক্তব্যে ধানের শীষের পক্ষে ভোট চান নেতারা। আমরা আজকে জানবো, আমরা আজকে শিখবো আমাদের প্রিয় নেতা, যিনি দীর্ঘ 17 বছর থেকে লড়াই সংগ্রাম করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এখনই আমরা সংগ্রামের মধ্যে আছি। এদিকে বগুড়া থেকে রংপুর যাওয়ার পথে প্রতিটি জনপদে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন তারেক রহমান। শিবগঞ্জের মোকামতলায় উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে দেশের উন্নয়নে ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। পরে যাত্রাপথে গাইবান্ধার পলাশবাড়ির মহাসড়কে জনতার ঢলে রাস্তা বন্ধ হয়ে যায়। উপস্থিত জনতাকে রাস্তা ছাড়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারির নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে। হাসান ওয়ালি, সময় সংবাদ। এই মুহূর্তে রংপুরের ঈদগাহ মাঠে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার জনসভা এখন উত্তরের জনপদ তিস্তাপাড়ের রংপুরে। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এই মঞ্চে আসবেন এবং তিনি তার বক্তব্য রাখবেন। নির্বাচনী প্রচারণা জনসভায় তিনি তার বক্তব্য রাখবেন, প্রতিশ্রুতি দিবেন। নির্বাচনে তাদের ধানের শীষের পক্ষে তিনি ভোট চাইবেন। সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে এখানে সম্পন্ন হয়েছে। লক্ষ লক্ষ মানুষ এই জনসভায় উপস্থিত হয়েছেন। হাজার হাজার বললে ভুল হবে। এ কারণে আমরা দেখেছি পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। মানুষের যে অবস্থান তারা নিয়েছেন এবং একই সঙ্গে মাঠের
আশপাশের রাস্তাগুলোতে সাধারণ মানুষ তারা জায়গা করে নিয়েছেন, যারা মাঠে জায়গা পায়নি তারা রাস্তায় অবস্থান নিয়েছেন এবং যে রাস্তা দিয়ে তারেক রহমান যেই সড়ক দিয়ে আসবেন সেই রাস্তায় কিন্তু এখন ইতিমধ্যে হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছেন। সব মিলে বলা যায় লক্ষ লক্ষ মানুষ আজকে তারেক রহমানকে দেখার জন্য, তারেক রহমানের বক্তব্য শোনার জন্য আজকে এই উত্তরের জনপদ রংপুরে তারা অবস্থান করছেন। তারেক রহমান ইতিমধ্যে জানেন যে পীরগঞ্জে জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা করেছেন। এই রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে তিনি তার বক্তব্য রাখবেন এবং তিনি তার প্রতিশ্রুতি, নির্বাচনী যে প্রতিশ্রুতি রয়েছেন সেগুলি তিনি জানাবেন এবং সামনে তার কি পরিকল্পনা রয়েছে এই রংপুরকে নিয়ে এবং এই উত্তরবঙ্গকে নিয়ে সে বিষয়গুলি তিনি জানাবেন। বিশেষ করে এখানে যে তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি রয়েছে, যেটি বাস্তবায়নের জন্য বারবার এখানকার জনপদের মধ্যে দাবি উঠেছে, আকাঙ্ক্ষা উঠেছে, সেই দাবি পূরণের জন্য আসলে তারেক রহমান তিনি বা বিএনপি আগেও বলেছিল যে বিএনপি ক্ষমতা এলে সেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন, সেই অঙ্গীকার কিন্তু বিএনপি করেছিল। আজকে তারেক রহমান 2 দশক পর এই রংপুরে আসছেন, রংপুরে তার এই জনসভায় তিনি বক্তব্যের মাধ্যমে তিনি সেই আবারও তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন বলে এখানকার জনগণ আশা প্রকাশ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সুশৃঙ্খলভাবে এই মানুষগুলো সেই দুপুর থেকে এই কালেক্টরেট ঈদগাহ মাঠে অবস্থান করছেন এবং তারা একমাত্র তাদের প্রিয় নেতা তারেক রহমানের বক্তব্য শুনবেন, তাদেরকে দেখার জন্য এই অবস্থান তাদের। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ আজকে এই জনসভায় উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে তারেক রহমান বেশ কয়েকটি জনসভা করেছেন এবং এর মধ্যে গতকালকে তিনি রাজশাহী এবং নওগাঁ এবং বগুড়ায় জনসভা করেছেন, যেখানে তিনি নানা প্রতিশ্রুতি দিয়েছেন। যে প্রতিশ্রুতির মাধ্যমে তিনি যুবকদের কর্মসংস্থান, নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা, কৃষকদের স্বাবলম্বী গড়ে তোলার বিষয়গুলো প্রতিশ্রুতি কিন্তু তিনি দিয়েছেন। সব মিলে বলা যায় যে আজকে নির্বাচনী যে প্রচারণা জনসভা যে উত্তরবঙ্গে এবং এই রংপুরে তিনি সেই প্রতিশ্রুতিগুলো আবার ব্যক্ত করবেন সেই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। এই ছিল আমার কাছে রংপুরের কালেক্টরের ঈদগাহ মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার সবশেষ খবর। রংপুরের ঈদগাহ মাঠ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহীন। এর আগে বগুড়ায় মতবিনিময় সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, সবার মর্যাদা সমুন্নত রেখে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। পরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হুইলচেয়ার বিতরণ করেন তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। 2 দশক পর নিজ জেলা বগুড়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারণার মধ্যেও হাজির হয়েছেন পিছিয়ে পড়া মানুষের মাঝে। শুক্রবার দুপুরে শহরের হোটেল নাচ গার্ডেনে বিশেষ চাহিদা সম্পন্ন 10 জন শিশুকে হুইলচেয়ার উপহার দেন তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। এ সময় শিশুদের সঙ্গে কথা বলে খোঁজ খবর নেন এবং শিশুদের পরিবেশনায় গান উপভোগ করেন। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার বাংলাদেশ। মতবিনিময় সভায় কথা বলেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। আগামীর বাংলাদেশ নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান তিনি। আমরা বিশ্বাস করি যে শিশুরাই জাতির ভবিষ্যৎ। আজকের শিশু হবে আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক। এবং আমাদের যে পরিকল্পনা আছে, আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। আমাদের পরিকল্পনায় আছে ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলা, যার মাধ্যমে সমস্ত শিশু কিশোররা পাবে খেলাধুলার স্বাদ এবং এইভাবে তারা স্বাস্থ্যে, শিক্ষায়, ক্রীড়ায় এগিয়ে যাবে। বিএনপি চেয়ারম্যান বলেন, সবার মর্যাদা সমুন্নত রেখে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। আমরা সকলে মিলে একটা বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যে বাংলাদেশে কম বেশি প্রত্যেকটা মানুষের একটা মর্যাদা তৈরি হবে, আত্মমর্যাদা নিয়ে প্রত্যেকে বেঁচে থাকতে পারবে, সেরকম একটা বাংলাদেশ গড়তে আমরা চেষ্টা করি। সামাজিক অবস্থান হোক, রাজনৈতিক অবস্থান হোক, রাষ্ট্রীয় অবস্থান হোক, সকল অবস্থান থেকে যদি আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ অনেক প্রতিভা বের করতে পারবে। অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে নামাজ আদায় করেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। যাদের কারণে রাজনীতি করার সুযোগ এসেছে, সেসব জুলাই যোদ্ধাদের একটি দল অবহেলা করেছে বলে অভিযোগ করেছেন জামাতের আমির। ভারতের পাহাড়ি ঢলে বাংলাদেশে বন্যা সমস্যার সম্মানজনক সমাধানের প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি।
স্লোগানে মুখরিত ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় যোগ দিতে ভোর থেকেই ভিড়। চট্টগ্রাম বিভাগীয় সফরের শুরুতেই ফেনী জেলায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকাল 9টার পর একে একে মঞ্চে আসতে থাকেন দলগুলোর নেতারা। আসেন বিভিন্ন ছাত্র সংসদের নেতৃবৃন্দ। 11টার কিছু পরে মঞ্চে আসেন জনসভার প্রধান অতিথি জামায়াত আমির। বক্তব্যে তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে ফেনী নোয়াখালী এলাকার বন্যা দুর্ভোগ দূর করতে পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্মানজনক সমাধান করবে তার দল। পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এই ব্যাপারে ব্যাপার-স্যাপার আছে, তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাআল্লাহ। বিগত দিনের রাজনৈতিক অপসংস্কৃতির অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান জামায়াত আমির। ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানেই 11টি দল ঐক্যবদ্ধ হয়েছি। আমরা চাচ্ছি ঐক্যবদ্ধ বাংলাদেশ। মার্কা আছে, মার্কা। পরে নোয়াখালীর জেলা স্কুল মাঠে অপেক্ষায় থাকা জনস্রোতে যোগ দেন জামায়াত আমির। প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালীকে বিভাগ করা সহ যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান। নোয়াখালী বিভাগ চাই। মাশাআল্লাহ, ভেরি ওয়ার্ম রেসপন্স। কথা দিচ্ছি আপনাদের সাথে বেইনসাফি করা হবে না ইনশাআল্লাহ। ইনসাফের মানদণ্ডে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের দাবিগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। বিকেলে লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ স্কুল মাঠে জনসভায় জামায়াত আমির বলেন, যাদের কারণে রাজনীতি করার সুযোগ পাচ্ছে সেই সব জুলাই যোদ্ধাদের অবহেলা করছে একটি দল। যাদের কারণে জেল থেকে মুক্তি, যাদের কারণে অনেকের দেশে ফিরে আসা, যাদের কারণে নির্বাচনের কথা বলা, যাদের কারণে দেশ শাসনের কেউ কারো স্বপ্ন দেখা, তারা তাদেরকে অস্বীকার করছেন। লজ্জা। এসব জনসমাবেশ থেকে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার আহ্বান জানান জামায়াত প্রধান। ভয় আমরা আল্লাহ ছাড়া কাউকে করি না। শফিক মুন্সি, সময় সংবাদ। আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কুমিল্লায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। আপনারা সকলেই কুমিল্লা 6 আসনে কুমিল্লা টাউন হল মাঠ লোকে লোকারণ্য অবস্থা। আমি যদি এই মুহূর্তে দেখাই, আমার পিছনে কুমিল্লা টাউন হল ময়দানে কয়েক লক্ষ মানুষের জমায়েত হয়েছে এবং তারা এসেছে 11 দলীয় ঐক্যের আহত আজকের যে কুমিল্লা টাউন হল ময়দানে তাদের যে নির্বাচনী জনসভা, সেই জনসভায় যোগ দিতে। যতদূর চোখ যায় শুধুই মানুষ আর মানুষ। এবং আমরা যে বিষয়টি জেনেছি যে এই আজকের যে জনসভায়, সেই জনসভায় প্রধান অতিথি হিসেবে কিছুক্ষণ পর এখানে আসবেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এবং তার চট্টগ্রাম বিভাগীয় সফরের প্রথম দিনে আজ তিনি কিন্তু এই কুমিল্লার আগে ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুরে জনসভা করেছে এবং তারপর সর্বশেষ আজকে দিনের কর্মসূচি হিসেবে এই কুমিল্লা টাউন হল মাঠে এই জনসভায় তিনি অংশ নেবেন। এই জনসভায় তিনি বক্তব্য দেবেন। তিনি কিন্তু ইতোমধ্যে সকাল থেকে এই অঞ্চলের মানুষদের জন্য তার নানা পরিকল্পনার কথা তুলে ধরেছেন। বিশেষ করে ফেনী নোয়াখালী এলাকায় যে প্রতি বছরই বন্যার একটি সমস্যা দেখা দেয়, যেটি ভারতীয় পাহাড়ের ঢলের কারণে আসলে উৎপত্তি হয়, সেই জায়গাটি উনি চিহ্নিত করেছেন এবং উনি বলেছেন যদি বাংলাদেশ জামায়াত ইসলাম এই ক্ষমতায় আসে তবে দ্রুত ফেনীতে বাঁধ নির্মাণ করা হবে। লক্ষ্মীপুরে কৃত্রিম যে মৎস্য প্রজনন কেন্দ্র, যেটি এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহৎ, সেটি তিনি পুনরায় চালু করবেন। তো আঞ্চলিক বিভিন্ন বিষয়ের তিনি আলাদাভাবে দৃষ্টি দিচ্ছেন এবং আজকে এই শেষ চট্টগ্রাম বিভাগীয় যে সফর আজকে শুরু হলো, তার শেষ কর্মসূচি হিসেবে কিছুক্ষণ পরেই এই কুমিল্লা টাউন হলে তিনি বক্তব্য দিবেন। তো এই ছিল আমার কাছে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ 11 দলের ঐক্যজোট আহত আজকের যে নির্বাচনী জনসভা, সেই জনসভার সর্বশেষ খবর। কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিক মুন্সি। 16 বছরের ভোটার, বাড়ি ভাড়া নীতিমালা, সার্বজনীন স্বাস্থ্যসেবা,
নারীদের জন্য আলাদা বাস সার্ভিস সহ ৩৬ দফা ইশতেহার ঘোষণা করেছে এনসিপি। ১১ দলের মতাদর্শে ভিন্নতা থাকলেও অংশীদারিত্বের ভিত্তিতে ইশতেহার বাস্তবায়নের প্রতিশ্রুতিধানীর গুলশানে তারুণ্য ও মর্যাদার ৩৬ দফা ইশতেহার কর্মসূচি ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি। জোটবদ্ধ হলেও আলাদা ইশতেহার নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি। এরই ধারাবাহিকতায় তারুণ্য ও মর্যাদার রাষ্ট্র ব্যবস্থাকে মূল ভিত্তি রেখে ৩৬ দফার ইশতেহার ঘোষণা করল এনসিপি। শুক্রবার রাজধানীর একটি হোটেলে ৩৬ দফার বিষয়গুলো তুলে ধরেন ইশতেহার প্রণয়ন কমিটির সদস্যরা। ১৬ বছরে ভোটার, বাড়ি ভাড়ার নীতিমালা, ট্রাকের পরিবর্তে মুদির দোকানে টিসিবি পণ্যের সুবিধা সহ জাতীয় নাগরিক পার্টির ৩৬ দফার ইশতেহারে থাকছে সার্বজনীন স্বাস্থ্যসেবা, নারীর সুরক্ষায় আলাদা বাস সার্ভিস। দলের মুখপাত্র এবং নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, সকল শ্রেণী পেশার মানুষের মতামত নিয়ে বাস্তবায়নযোগ্য ইশতেহার তৈরি করেছে এনসিপি। জুলাই পদযাত্রা থেকে শুরু করে আমরা দেশের পথে প্রান্তরে গিয়েছি, আমরা মানুষের কথা শুনেছি, মানুষ আমাদেরকে তাদের বক্তব্যগুলো দিয়েছেন, তাদের দাবিগুলো জানিয়েছেন। আমরা সমাজের বিভিন্ন কমিউনিটির সাথে বসেছি, তাদের কথা শুনেছি, বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর সাথে বসেছি, শ্রমিকদের নেতৃত্বের সাথে বসেছি। সকলের কথার ভিত্তিতে এই ইশতেহার তৈরি হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় জোটের দলগুলোর মতাদর্শ ভিন্ন হলেও জোট ক্ষমতায় আসলে অংশীদারিত্বের ভিত্তিতে ইশতেহার বাস্তবায়নে কাজ করবে এনসিপি। আমাদের চেষ্টা থাকবে এই জোটের মধ্য দিয়ে আমাদের যে সংস্কারের যে দাবি আমরা সেটাকে বাস্তবায়ন করব এবং আমাদের প্রায়োরিটিতে আমরা বাস্তবায়নের চেষ্টা করব। ফলে এই কারণে আমরা কিন্তু আমাদের ইশতেহারটাও আলাদা আমরা দিচ্ছি, এনসিপির পক্ষ থেকে একটা আলাদা ইশতেহার। অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্র সংস্কারের সুযোগ এলেও বাস্তবায়ন করা যায়নি বলেও মন্তব্য করেন তিনি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। বাংলাদেশ সহ ৭৫ দেশের ওপর মার্কিন ভিসা স্থগিতাদেশ সরানোর আহ্বান। ট্রাম্প প্রশাসনের কাছে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি। বিশাল জনগোষ্ঠী উপেক্ষিত হওয়ার দাবি। রাজপথ থেকে অলিগলি সর্বত্রই নির্বাচনী প্রচারণার ব্যস্ততা। ভোটারদের মন জয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি আর একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ প্রার্থীদের। যেখানে পিছিয়ে নেই বিএনপি, জামাত, এনসিপি সহ স্বতন্ত্র প্রার্থীরাও। ছুটির দিনেও রাজধানীতে জমজমাট নির্বাচনী প্রচারণা, মাইকিং আর স্লোগানে মুখর মহানগরী। দিনভর প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোটারের মন জয় করতে অলিগলি চষে বেড়ান ঢাকা ৬ আসনে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। জুমার নামাজ শেষে গণসংযোগে নামেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী নির্বাচনের ফলাফল পরিবর্তন করার পায়তারা করছে। এছাড়া ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক জনসংযোগের সময় দাবি করেন, ভোট কারচুপির চেষ্টা চালাচ্ছে একটি দল। তারা টাকা দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করছে, তারা এনআইডি নাম্বার নিচ্ছে, সে এনআইডি কার্ড দিয়ে তারা ভোট জালিয়াতি করার চেষ্টা করছে। আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করব এবং জনগণের অধিকারকে রক্ষা করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই আন্দোলন সংগ্রামকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাব। একটা বিশেষ দল এবং গোষ্ঠী বিশেষ কিছু লোককে পাস করানোর জন্য পাগল হয়ে গেছে। নির্বাচনের রেজাল্ট পরিবর্তন করার একটা পায়তারা তারা করতেছে। এদিন মিরপুরে প্রচারণায় অংশ নেন ঢাকা ১৪ আসনে জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমান। নির্বাচিত হলে এলাকার নানা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। নির্বাচনী প্রচারণায় ঢাকা ৮ এবং ঢাকা ১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি ও নাহিদ ইসলাম অভিযোগ করেন, ভোটের আগে একটি দল লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার চেষ্টা করছে। বিএনপি যে কার্ডটা দেওয়ার চেষ্টা করছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই কার্ডের মাধ্যমে বলা হয়েছে তাকে এটিএম কার্ড থেকে এটিএমের মাধ্যমে হলে ১০ থেকে ১৫,০০০ টাকা তুলতে পারবে। এটা মানুষের সাথে প্রতারণা এবং ধোঁকাবাজি করছে তারা। লেভেল প্লেইং ফিল্ডকে একটি দল নষ্ট করার চেষ্টা করছে, তারা আচরণবিধি ভাঙছে, তারা অন্য দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপরে হামলা করছে। ১২ই ফেব্রুয়ারি জনগণকে সাথে নিয়ে আমরা সুষ্ঠু ইলেকশন সম্পাদন করব। নারী কর্মীদের উপর আক্রমণ হচ্ছে, যেটা অত্যন্ত ন্যাক্কারজনক। তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে, অশ্লীল বক্তব্য দেওয়া হচ্ছে, তাদের মেকআপ তুলে ফেলা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আহত রক্তাক্ত করে দেওয়া হচ্ছে। শুক্রবার দুপুরে বনশ্রীতে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। উৎসাহ উদ্দীপনার মধ্যে সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করেন তিনি। সবাই পরিকল্পনা করছে কিভাবে যাবে, কার সাথে যাবে, কখন যাবে, সবার মধ্যে এটা নিয়ে অনেক
উদ্দীপনা আছে। আমরা আশা করছি এই উদ্দীপনার সাথে নির্বাচনের দিনটা সবাই পরিবেশে পালন করবে। আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারের কাছে নিজেদের পরিকল্পনা তুলে ধরার সুযোগ পাবেন প্রার্থীরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ঢুকছে নানা ধরনের অস্ত্র। অনেক চালান আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও বড় অংশই থেকে যাচ্ছে নাগালের বাইরে। এর পাশাপাশি থানা থেকে লুট হওয়া অস্ত্রের অন্তত 20 ভাগ এখনও উদ্ধার করা যায়নি। এ অবস্থায় নির্বাচন ঘিরে বিশৃঙ্খলার শঙ্কা দেখছেন বিশ্লেষকরা। তবে পুলিশ বলছে অভিযান চলছে, নির্বাচনের আগে পরিস্থিতি আরও অনুকূলে আসবে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। গত বছরের শেষ দিকে রাজধানীর বিমানবন্দর স্টেশনে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার করা হয় 8টি বিদেশি পিস্তল, 16টি ম্যাগাজিন, 26 রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য। অস্ত্রগুলোর গন্তব্য ছিল রাজধানী ঢাকা। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্তে বিশেষ অভিযানে আটক হয় 4টি পিস্তল, 9টি ম্যাগাজিন ও 24 রাউন্ড গুলি। নৌবাহিনীর অভিযানেও কদিন পরপরই জব্দ হচ্ছে অবৈধ অস্ত্র। বিশেষ করে মিয়ানমার সীমান্ত দিয়ে একাধিক রুট ব্যবহার করে আসছে এসব অস্ত্র। এগুলো ছাড়াও 24 আগস্ট অভ্যুত্থানের পর থানা থেকে লুট হয় 11 ক্যাটাগরির অন্তত 6000 অস্ত্র। এর মধ্যে এখনও উদ্ধার হয়নি 1331টি। সেসব অস্ত্রের হদিস নেই কারো কাছেই। এমন বাস্তবতার মাঝেই হাজির জাতীয় সংসদ নির্বাচন। যদিও পুলিশ সদর দফতর বলছে অভিযান চলছে, অস্ত্র উদ্ধারও থেমে নেই। সীমান্তে সব বাহিনীর সমন্বয়ে চলছে যৌথ অভিযান। অবৈধ অস্ত্র যেটা সীমান্ত দিয়ে আসে সেক্ষেত্রে একটা সমন্বিতভাবে প্রত্যেকটা বাহিনীর সাথে আমরা সমন্বয় করেই কিন্তু অপারেশন আমরা চালাচ্ছি। লুণ্ঠিত অস্ত্র এই পর্যন্ত প্রায় 80% মতো উদ্ধার হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন সীমান্ত পথে অস্ত্র ঢুকছে দেশে। অবৈধ অস্ত্রের ব্যবহার যে হারে বেড়েছে তাতে সুষ্ঠু নির্বাচন নিয়ে ঝুঁকি তৈরি হচ্ছে। শুধু অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনার তাগিদ তার। সীমান্ত দিয়ে প্রচুর অবৈধ অস্ত্রের প্রবেশ ঘটেছে। অস্ত্র উদ্ধারের জন্য একটা আলাদা করে অভিযান প্রয়োজন ছিল। অবৈধ অস্ত্রের পাশাপাশি পুলিশের লুট হওয়া অস্ত্র ছাড়াও ব্যক্তিগত লাইসেন্স করা অস্ত্রগুলো নির্বাচনের আগে কতজন জমা দিয়েছেন বা দিচ্ছেন তা নিয়েও আছে নানা প্রশ্ন। আর কদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন। বলা চলে নির্বাচনকে সামনে রেখে উন্মুখ হয়ে আছে পুরো বাংলাদেশ। তবে দিন যত এগুচ্ছে ততই বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। কারণ জায়গায় জায়গায় ঘটছে চোরাগোপ্তা হামলা, ব্যবহৃত হচ্ছে অবৈধ অস্ত্র। এখন দেখার বিষয় এইসব অবৈধ অস্ত্র নির্বাচনের আগেই কতটা উদ্ধার করতে পারে বা জব্দ করতে পারে আইন শৃঙ্খলা বাহিনী। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে নারী টি20 বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও এক ধাপ এগোলো বাংলাদেশ। নেপালে স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয় জ্যোতিদের। জয়পুরহাটে চতুর্থ দফায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে কাজ বন্ধ করে তারা। শুক্রবার সকাল 10টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গোনাপাড়া সীমান্তের 281 নম্বর মেইন পিলারের পাশে বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজেপিকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিএসএফকে বাধা দেয় বিজিবি। পরে পতাকা বৈঠক করেন সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। এই যার সীমান্ত এলাকা খুবই এই যার পরিস্থিতি খুব খারাপ। বিএসএফ বিডিআর যখন তখন আসে গন্ডগোল করে, এরাও বাধা দেয়, ওরাও বাধা দেয়, এরকম করে সরে যায় আবার আসে। এলাকায় আমাদের আবাদ আছে, গরু আছে, বকরি আছে, আমরা যেতে পারতেছি না। এই জন্য আমরা চাই আমাদের বাংলাদেশ সরকারের যেন একটা কিছুভাবে ওই তার কাটাটা যেন ঠেকে দিতে পারে। এরাই যে মাঝে মধ্যে ফ্ল্যাগ মিটিং করে, পতাকা মিটিং করে একটা স্থায়ী সমাধান করার জন্য, কিন্তু এগুলো প্রতিনিয়ত হয়, কিন্তু এটা আসলে সমাধান হয় না। কিন্তু আমরা গ্রামবাসী চাইতেছি যাতে এটা চিরতরে একটা সমাধান হয়। এর আগে 2024 সালের সেপ্টেম্বরে এবং 2025 সালের জানুয়ারি ও ডিসেম্বরে একই এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল বিএসএফ। সেই সময় বিজিবির বাধায় সফল হয়নি বিএসএফ। সময় সংবাদ, জয়পুরহাট। সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে মাংসের দাম। রমজানের পণ্যের দাম কিছুটা কমলেও আগের দামেই স্থিতিশীল অন্য মুদিপণ্য। তবে সপ্তাহ ব্যবধানে কিছুটা কমতে দেখা গেছে শীতের সবজি। কারওয়ান বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়, ডিম প্রতি ডজন 110 টাকা, ব্রয়লার প্রতি কেজি 180 টাকা ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকায়। বাজারে নিত্য প্রয়োজনীয় মুদিপণ্যের দাম ঊর্ধ্বমুখী। অন্যদিকে ছোলা কেজিতে 20 টাকা ও খেসারির ডাল কেজিতে 30 টাকা কমে প্রতি বিক্রি হচ্ছে 90 টাকায়।
সপ্তাহ ব্যবধানে কমেছে ফুলকপি, বেগুন, টমেটো ও শসার দাম। দেখছেন সন্ধ্যার সময়। বাংলাদেশ সহ ৭৫টি দেশের ওপর অভিবাসী ভিসা প্রক্রিয়ায় স্থগিতাদেশ তুলে নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে চিঠি দিয়েছেন ৭৫ কংগ্রেসম্যান। বৃহস্পতিবার দেয়া ওই চিঠিতে বলা হয়, স্থগিতাদেশের কারণে বিশ্বের প্রায় ৪০% মানুষ অভিবাসী ভিসা স্থগিতাদেশের আওতায় পড়েছেন। সরকারের এমন সিদ্ধান্তে বিশাল এই জনগোষ্ঠী উপেক্ষিত হচ্ছে উল্লেখ করে সমালোচনা করা হয়। গত ২১ জানুয়ারি ৭৫টি দেশে অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দফতর জানায়, যেসব দেশের অভিবাসীরা মার্কিন নাগরিকদের কল্যাণ ভাতা নিয়ে অগ্রহণযোগ্য হারে নিয়ে থাকে তাদের ভিসা প্রক্রিয়া স্থগিত থাকবে। দেখছেন সন্ধ্যার সময়। খেলার খবর। নারী টি-20 বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও এক ধাপ এগোলো বাংলাদেশ। নেপালে স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয় পেয়েছে জ্যোতিরা। নেপালের কীর্তিপুর ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ নারী দল। টাইগ্রেসদের দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার। দিলারা আক্তার ৩৯ ও জুয়াইরিয়া ফেরদৌস করেন ২২ রান। এরপর শারমিন আক্তার ১৫ রানে ফিরলেও ক্যাপ্টেন স্নক খেলেন নিগার সুলতানা জ্যোতি। ৩৫ বলে ৫৬ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। শেষ দিকে সোভানা মুস্তারির ২৩ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংসে ৫ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। টি-20তে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর গড়ার পর বল হাতেও দুর্দান্ত পারফরমেন্স উপহার দেয় টাইগ্রেসরা। মারুফা আক্তার ৩টি এবং স্বর্ণা আক্তার নেন ২টি উইকেট। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১০১ রান করতে সক্ষম হয় স্কটল্যান্ড। ৯০ রানের বিশাল জয় পায় লাল সবুজের প্রতিনিধিরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান। রংপুরে অংশ নেবেন নির্বাচনী জনসভায়। নগরীর ঈদগাহ মাঠে মানুষের ঢল। রাজনীতি করার সুযোগ করে দেয়া জুলাই যোদ্ধাদের অস্বীকার করছে একটি দল। অভিযোগ জামাত আমিরের। ক্ষমতায় গেলে ভারতের পাহাড়ি ঢলে বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি। এবং ১৬ বছরে ভোটার নারীদের আলাদা বাস, বাড়ি ভাড়া নীতিমালা সহ ৩৬ দফা ইশতেহার এনসিপির। ১১ দলের মতাদর্শে ভিন্নতা থাকলে অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নের প্রতিশ্রুতি। এ ছিল সন্ধ্যার সময়। এরপর নির্বাচনের সময় নিয়ে সঙ্গে থাকছেন সহকর্মী মাহাদি ইসলাম শুভ। নিবিড়, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।